হ্যালো এভরিওয়ান, আজকের এই এক্সপ্লেনারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা এমন একটা টপিক নিয়ে কথা বলবো যেটা বিসিএস সাহিত্যের সিলেবাসে শুনলেই বুকের ভেতরটা একটু ভারী হয়ে আসে। ফরুক আহমদের সেই আইকনিক কবিতা লাশ। একদম ঠিক বলেছ। আর আজ আমরা এই পুরো মাস্টারপিসটাকে খুব সহজ করে ডিকোড করব। মানে জাস্ট একটা সাধারণ আলোচনা নয়, বরং তুমি প্রশ্ন করবে একজন জিজ্ঞাসু বিসিএস ক্যান্ডিডেট হিসেবে, আর আমরা দুজনে মিলে এই কবিতার আদ্যপান্ত একেবারে ভেঙে বিশ্লেষণ করব। রেডি তো? আচ্ছা, কবিতার শুরুতেই ফররুখ আহমেদ যে ভিজুয়ালটা তৈরি করেছেন সেটা একটু খেয়াল করো। কালো পিচ ঢালা রঙে লাগে নাই ধুলির আঁচড়। সিরিয়াসলি, কি সাংঘাতিক একটা কন্ট্রাস্ট! মানে একদিকে ঝকঝকে আধুনিক কালো পিচঢালা পথ, ধুলোর একটা আচরণ নেই সেখানে, আর ঠিক সেই রাস্তার পাশেই মুখ গুজে পড়ে আছে একটা মৃতদেহ। আধুনিকতার সাথে এমন নির্মম মৃত্যুর পাশাপাশি অবস্থান, যা শিউরে ওঠার মতো। এক্স্যাক্টলি, আর এটাই কিন্তু কবিতার প্রথম ধাক্কা। কবি দেখাচ্ছেন সন্ধ্যার যে ব্যস্ত জনতা এই আধুনিক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তারা এই মৃতদেহগুলোর দিকে ফিরেও তাকাচ্ছে না। এই যে নিষ্পৃহতা, এটাই মেন পয়েন্ট। আচ্ছা, এত ভারী একটা ইমোশন, এত মর্মান্তিক একটা দৃশ্য বিসিএস পরীক্ষার খাতায় লেখার জন্য এই ইতিহাসটাকে আমরা কিভাবে একটু স্ট্রাকচার্ড ওয়েতে বিশ্লেষণ করতে পারি? গ্রেট কোয়েশ্চেন। দেখো, পরীক্ষার জন্য শুধু ইমোশনাল হলে তো চলবে না, আমাদের এর পেছনের হিস্ট্রি আর স্ট্রাকচারটা খুব ক্লিয়ারলি বুঝতে হবে। চলো, এই লাশগুলো আসলে কাদের সেই ঐতিহাসিক প্রেক্ষাপটটা একটু দেখে নিই। বিশেষজ্ঞ, আমাদের এই আলোচনার সবচেয়ে ক্রুশিয়াল পার্ট হচ্ছে এই হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। এটা জাস্ট একটা সাধারণ কবিতা নয়, এটা ১৯৪৩ সাল, মানে আমাদের বাংলা ১৩৫০ সনের এক ভয়ঙ্কর ডকুমেন্টারি বলতে পারো। শিক্ষার্থী, মানে সেই কুখ্যাত ৫০-এর মনমন্তর, যেখানে প্রায় ৩০ লাখ মানুষ মারা গিয়েছিল। একদম তাই। তার মানে বুঝতে পারছো তো, রাস্তায় পড়ে থাকা এই লাশগুলো কিন্তু কোনো নর্মাল মৃত্যুর শিকার নয়। এরা একটা ভয়াবহ মানবসৃষ্ট বিপর্যয়ের নির্মম শিকার। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সময়কার শোষকদের তৈরি করা একটা আর্টিফিশিয়াল দুর্ভিক্ষ ছিল সেটা। তাহলে আমরা আমাদের প্রথম মূল থিমে চলে যাচ্ছি, সামাজিক অবক্ষয়ের চিত্রায়ন। হ্যাঁ, এখানে আমরা দেখব কবি কিভাবে পুরো সমাজের কঙ্কালসার রূপটা আমাদের সামনে তুলে ধরেছেন। আচ্ছা, কবি কি এখানে শুধু সেই দুর্ভিক্ষের একটা হিস্টোরিক্যাল ডেসক্রিপশন দিয়েছেন, নাকি এর আড়ালে অন্য কিছু মিন করেছেন? দারুণ পয়েন্ট ধরেছ। এখানেই আসে জড় সভ্যতা বা ম্যাটেরিয়ালিস্টিক সিভিলাইজেশনের কনসেপ্ট। কবি শুধু লাশ নিয়ে কথা বলেননি, তিনি কাঠগড়ায় দাঁড় করিয়েছেন এমন একটা সমাজকে যা পুরোপুরি লোভ আর শোষণে চলছে। মানে এমন একটা সোসাইটি যেখানে এলিট ক্লাস সাধারণ মানুষের ক্ষুধার উপর ভর করে ফুলে ফেপে উঠছে, তাই তো? 100%। এই সভ্যতায় আসলে শুধু মানুষ মরেনি, মানবতাও লাশের সাথে মুখ গুজে পড়ে আছে। এই সোসাইটিটা আক্ষরিক অর্থেই ডেড। আর এই ভয়ঙ্কর শ্রেণী বৈষম্য বোঝাতে কবির শব্দচয়নগুলো জাস্ট খেয়াল করো। একদিকে বলছে শোষিতদের কথা, ক্ষুধিত মুখ, ৩.৫ হাত হাড়, আর অন্যদিকে শোষকদের বলছে স্ফীত উদর বা মোটা পেটওয়ালা সজ্জিত পিশাচ। ওয়াও! এই চরণগুলো তো বিসিএস রিটেন এক্সামে প্রবন্ধ বা সাহিত্য সমালোচনায় লেখার জন্য একেবারে পারফেক্ট। এক্স্যাক্টলি, একদিকে হাড় জিরে জিরে মানুষ, আর অন্যদিকে বিলাসবহুল জীবনে থাকা পিশাচের দল। এই চরম বৈপরীত্যটাই কিন্তু কবির রাগটাকে সবচেয়ে স্ট্রংলি প্রকাশ করে। আচ্ছা, এবার তাহলে আমাদের দ্বিতীয় সেকশনে যাই, শোষণের তীব্র সমালোচনা। রাইট। চলো দেখি, এত বড় একটা মন্বন্তরের মূল কারণ হিসেবে কবি সরাসরি কাকে পয়েন্ট আউট করেছেন। বিশেষজ্ঞ, এই লাইন দুটো একটু মন দিয়ে শোনো। ক্ষুধিত মুখের গ্রাস কেড়ে নেয় রুধিয়া দুয়ার, মানুষের হাড় দিয়ে তারা আজ গড়ে খেলাঘর। ওহ মাই গড! এর মানে তো দাঁড়ায়, দেশে যে খাবারের একেবারে অভাব ছিল তা কিন্তু নয়, বরং খাদ্যের মজুদ আটকে রেখে দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল, তাই না? একদম ডট। কবি খুব স্পষ্ট করে বলছেন যে এটা কোনো ন্যাচারাল ক্রাইসিস ছিল না, এটা ছিল সম্পদের অমানবিক কক্ষিগতকরণ। মুষ্টিমেয় কিছু মানুষের লোভের কারণে সাধারণ মানুষের হাড় দিয়ে যেন খেলাঘর বানানো হয়েছিল। লিটারালি একটা মর্ডারাস সিস্টেম। বুঝলাম। এবার আসা যাক ৩ নম্বর পয়েন্টে, কবির নিজস্ব দৃষ্টিভঙ্গি। চলো দেখে নিই। এতক্ষণ তো আমরা সমাজের ছবি দেখলাম, এবার এই পুরো অমানবিক সিস্টেমের বিরুদ্ধে কবি ফরুক আহমদের নিজস্ব স্ট্যান্ড বা অবস্থানটা ঠিক কেমন ছিল? বিশেষজ্ঞ, ফররুখ আহমেদের অবস্থান এখানে কিন্তু সাংঘাতিক রকমের বোল্ড।
তিনি একেবারে ডিরেক্ট পুঁজিবাদী বা ক্যাপিটালিস্ট মেন্টালিটির তীব্র সমালোচনা করেছেন। এই শোষক সমাজকে তিনি শয়তান, ইবলিস আর পশু দল বলে ডাকতেও ছাড়েননি। শিক্ষার্থী মানে তিনি শুধু আক্ষেপ করে বা দুঃখ প্রকাশ করেই থেমে যাননি, সিস্টেমটার বিরুদ্ধেই সরাসরি আঙুল তুলেছেন। একেবারেই তিনি রীতিমতো প্রশ্ন তুলেছেন, এটা কেমন সভ্যতা ভাই, যেখানে শ্রমিকের রক্ত ঝরিয়ে তোমাদের মদের পেয়ালা ভরে ওঠে। তিনি এই মোরাল ডিকের বিরুদ্ধে একাধারে ঐশ্বরিক এবং জাগতিক দুই ধরনের বিচারের দাবি তুলেছেন। আচ্ছা, একটা প্রশ্ন করি। এত ক্ষোভ, এত বঞ্চনা আর লাশের বর্ণনার পর কবিতাটা কি শেষ পর্যন্ত জাস্ট একটা হতাশার ডার্কনেসে গিয়ে শেষ হয়, নাকি কোনো সলিউশন বা চূড়ান্ত পরিণতির কথা বলা আছে? খুব সুন্দর একটা পয়েন্ট ধরেছ। না, কবিতাটা কিন্তু কোনোভাবেই হতাশা দিয়ে শেষ হয়নি। কবি শেষ পর্যন্ত এই শোষক গোষ্ঠীর ওপর তার চূড়ান্ত জাজমেন্ট বা রায়টা দিয়ে দিয়েছেন। চলো ক্লাইম্যাক্সটা দেখি। বিশেষজ্ঞ কবি তার ভেতরের সমস্ত আক্রোশ আর ক্ষোভ একেবারে উগরে দিয়ে শোষকদের অভিশাপ দিচ্ছেন। আজ এই উৎপীড়িত মৃত্যুদীর্ণ নিখিলের অভিশাপ বও, ধ্বংস হও তুমি, ধ্বংস হও। শিক্ষার্থী, গায়ে কাটা দেওয়ার মতো একটা এন্ডিং, শোষকদের একদম জাহান্নামের দোরগোড়ায় টেনে নিয়ে যাওয়ার এই যে একটা হুঙ্কার, এটা তো আসলে সাধারণ মানুষেরই জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ। ফর শিওর, কবি এখানে শুধু একজন ব্যক্তি নন, তিনি যেন সারা বিশ্বের সমস্ত শোষিত মানুষের মুখপাত্র হয়ে এই ডেড সিভিলাইজেশন বা জড় সভ্যতাকে ধ্বংসের অভিশাপ দিয়েছেন। অসাধারণ একটা অ্যানালাইসিস। এবার আমরা আমাদের লাস্ট সেকশনে যাচ্ছি, বিসিএস পরীক্ষার জন্য মূল তথ্যসূত্র। হ্যাঁ, এতক্ষণের এই দারুণ আলোচনাটা পরীক্ষার খাতায় কিভাবে প্রেজেন্ট করবে, চলো সেটা একটু গুছিয়ে ফেলি। বিশেষজ্ঞরা এখানে একটা আল্টিমেট ট্রিট শিট দেয়া আছে। 3টা ভাগে পুরো বিষয়টাকে আমরা সামারাইজ করেছি। প্রথমে কবি ফরুক আহমদ এবং তার বিদ্রোহী সত্তা, দ্বিতীয়তে এই কবিতার প্রেক্ষাপট অর্থাৎ ১৩৫০ বঙ্গাব্দের সেই মন্বন্তর, আর লাস্টে এর কোর থিম জড় সভ্যতা আর পুঁজিবাদের নির্দয় সমালোচনা। এই সামারিটা তো আসলেই একটা গেম চেঞ্জার। পরীক্ষার খাতায় যদি কেউ প্রাসঙ্গিক কোটেশন সহ ঠিক এই পয়েন্টগুলো এভাবে তুলে ধরতে পারে, তাহলে তো এক্সিলেন্ট মার্কস পাওয়া একেবারে নিশ্চিত। একদম তাই। তবে আজকের এই এক্সপ্লেইনারটা শেষ করার আগে আপনাদের সবার জন্য একটা বড় প্রশ্ন রেখে যেতে চাই। এই যে ১৯৪৩ সালে ফরুক আহমেদ এক অমানবিক জড় সভ্যতাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন, সেটা কি আজ সত্যি ধ্বংস হয়েছে? খুব ভাবার মতো একটা কথা। নাকি আধুনিক এই ঝকঝকে সমাজের আড়ালে ভিন্ন কোনো রূপে সেই একই শোষণ আর বৈষম্য আজও ঠিকই টিকে আছে? রাইট। এই প্রশ্নটার উত্তর আপনাদের নিজেদেরই খুঁজে বের করতে হবে। গভীরভাবে ভেবে দেখার মতো এই থটটা নিয়েই আজ আমরা আমাদের আলোচনা শেষ করছি। সবাই ভালো থাকবেন।